হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাভ ইন ইকুয়েশন। আজকের আমরা শুরু করছি নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম একটা ইম্পর্টেন্ট পোর্শন কম্পিটিটিভ এক্সামের জন্য। তোমরা প্রতিটি এক্সামে দেখো যে একটা কমন ম্যাথ থাকছে যেটা নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম শিখতে গেলে আমাদের আগে দুটো টার্মের সঙ্গে আমরা পরিচিতি ঘটাবো। কি? প্রথমে নাম্বারটা কি? নাম্বার আর একটা ডিজিট। নাম্বারটা কোনটা বলবো? নাম্বার ধরো তোমাকে বলা হচ্ছে 35, ওকে, এটা একটা নাম্বার। আর ডিজিট কোনটা? এর মধ্যে যে অঙ্কগুলো আছে 3, 5। তাহলে একটা জিনিস তোমরা ক্লিয়ার হলে, ডিজিট কটা আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা ডিজিট আছে। ঠিক আছে, এবার আমি সরাসরি চলে যাচ্ছি নাম্বারে। নাম্বারটাকে কয় ভাগে ভাগ করা যায়? প্রথমে দেখো, নাম্বারটাকে দুটো ভাগে ভাগ করা যায়। কি দুটো ভাগ? একটা বাস্তব সংখ্যা, নাম্বার মানে আলটিমেট কি? সংখ্যা। তাহলে একটা বাস্তব সংখ্যা আর একটা অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাটাকে কি বলবো? তুমি দেখো, নাম্বারটাকে আমি প্রথমে দুটো ভাগছি। কি? যে বাস্তব সংখ্যা মা রিয়েল নাম্বার, ওকে। আর একটা কি? অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। ওকে, এইবারে আমাদের বাস্তব সংখ্যা কোনটা, অবাস্তব সংখ্যা কোনটা? যেটা বাস্তব সংখ্যা মানে তার বাস্তবে অস্তিত্ব আছে। একটা রুমে কতজন ছেলে মেয়ে পড়াশোনা করছে? 50 জন, 100 জন। এই যে নাম্বারটা, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। কিন্তু অবাস্তব সংখ্যা তুমি যার এক্সিস্টেন্স নেই, মানে যার অস্তিত্ব নেই। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো, ধরো তোমাকে বললো √25, মানে তুমি এক্স্যাক্ট 25 মানে 5 × 5 মানে 5, ওকে। কিন্তু যদি তোমাকে কেউ বলে √−25, তখন তুমি কি করলে? √25 × √−1। দেখো, এটা 5 এলো, কিন্তু এটার আর তুমি ক্যালকুলেশন করতে পারলে না। এটাকেই বলা হচ্ছে আই বা ইমাজিনারি নাম্বার বলা হয় আইটাকে। ঠিক আছে, এই যে আইটা বা এই √−1 কোনো একটা সংখ্যার সঙ্গে থাকলে সেটাকে বলা হয় অবাস্তব সংখ্যা। ওকে, তাহলে অবাস্তব সংখ্যাটা আমরা এখন শিখবো না, আমরা শিখবো বাস্তব সংখ্যাটা। এবারে বাস্তব সংখ্যাকে কিভাবে ভাগ করা যায় সেটা আমি একটু ভালো করে বোঝাই, তাহলে এগুলো আগে তোমাকে মুছে ফেলতে হবে, তাই না? এবার দেখো, আমি বাস্তব সংখ্যাটাকে ভাগ করছি রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারটাকে প্রথমে ভাগ করছি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারটা কোনগুলো? ন্যাচারাল নাম্বার হচ্ছে 1, 2, 3, 4, মানে 0 থেকে বড় যত পজিটিভ নাম্বার আছে সেটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। সেটাকে প্রকাশ করা হয় বড় হাতের N দিয়ে, ওকে। তারপরে চলে যাব অখণ্ড সংখ্যা, হোল নাম্বার। অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারটা কি? শুধু পূর্ণ সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সঙ্গে একটা শূন্য যোগ হবে। মানে সেটা কেমন হবে? 0, 1, 2, 3 আপ টু ইনফিনিটি পর্যন্ত। এটাকে প্রকাশ করা হয় W দিয়ে, ওকে। এবার আমি যাব পূর্ণ সংখ্যা বা ইন্টিজারে। ইন্টিজার কোনগুলোকে বলা হয়? ইন্টিজার বলা হচ্ছে 0, +−1, +−2, +−3 +−ইনফিনিটি পর্যন্ত এটাকে বলা হয় ইন্টিজার, এবং এটাকে প্রকাশ করা হয় Z দিয়ে। ঠিক আছে, আমরা যে কোনো সংখ্যার সেটটাকে প্রকাশ করব সবসময় বড় হাতের অক্ষর দিয়ে। ঠিক আছে, এবার জেডটাকে তুমি পূর্ণ সংখ্যাটাকে আবার ভাঙানো যায়। যখন Z
প্লাস মানে পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার কাকে বলবো? 1 2 3 পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, সেটাকেই বলবো পজিটিভ ইন্টিজার। আলটিমেট পজিটিভ ইন্টিজার মানে কিন্তু স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। এবারে নেগেটিভ ইন্টিজার মানে পজিটিভ ইন্টিজার কাকে বলছি? কন্ডিশনটাকে যে 0 থেকে বড়। ওকে, এবারে নেগেটিভ ইন্টিজার কাকে বলছি? দেখা গেল তুমি যতগুলো মাইনাস ভ্যালু অর্থাৎ 0 থেকে যারা ছোট, কোনগুলো? -1 -2 -3 মাইনাস ইনফিনিটি পর্যন্ত, এটাকে অর্থাৎ 0 থেকে ছোট সেগুলোকে বলা হয় নেগেটিভ ইন্টিজার, জেড মাইনাস দিয়ে লেখা হয়। এবারে তোমাকে কোশ্চেন করা হলো তাহলে 0টা কি পজিটিভ ইন্টিজার না নেগেটিভ ইন্টিজার? আলটিমেট কিন্তু 0টা পজিটিভও নয় নেগেটিভও নয়, 0 জাজমেন্ট করে কে পজিটিভ না নেগেটিভ। এটা আলটিমেট একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এটা পজিটিভও নয় নেগেটিভও নয়, এ জাজ করে যে কে পজিটিভ কে নেগেটিভ। ওকে, এবার আমরা যাব মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে যে সংখ্যাকে আমি p/q আকারে প্রকাশ করতে পারবো, যেখানে কিউটা নট ইকুয়াল টু 0। আর একটা কন্ডিশন, যেখানে p এবং q দুটো অবভিয়াসলি পূর্ণ সংখ্যা হবে। তো পূর্ণ সংখ্যা মানে কি? এই সংখ্যাগুলোকে হতে হবে, ঠিক আছে। এই জন্য পূর্ণ সংখ্যার মধ্যে 0 আছে, তাই কিউটা অবশ্যই যেন নট ইকুয়াল টু 0 হয়। তাহলে যে কোনো সংখ্যাকে আমি p/q আকারে যদি লিখতে পারি, যেখানে p এবং q দুটো পূর্ণ সংখ্যা, তখনই তাকে বলবো মূলদ সংখ্যা। যেমন আমি উদাহরণ নিচ্ছি 5টা, তাহলে 5কে লেখা যায় 5/1, বা 5টাকে লেখা যায় 10/2, তাহলে এটাকে p/q আকারে প্রকাশ করা যায়, মানে 5টাও কিন্তু একটা মূলদ সংখ্যা। 1 2 3 4 5 6 এগুলো সবই মূলদ সংখ্যা। বা নেগেটিভ -5টাও কিন্তু একটা মূলদ সংখ্যা। ওকে, এবারে আমি কেউ কোশ্চেন করলো যে √5 বা √3 পূর্ণ এই মূলদ সংখ্যা না মূলদ সংখ্যা নয়? তাহলে আমি একদম গোড়ায় চলে যাচ্ছি। দেখো √3/1 লিখতে পারি, বা 2√3/2 লিখতে পারি। সেটা তাহলে p/q আকারে প্রকাশ করা গেল, কিন্তু এখানে একটা শর্ত ছিল, p এবং q দুটো পূর্ণ সংখ্যা হতে হবে। কিন্তু দেখো তোমরা, p আর q এরা কি দুজন পূর্ণ সংখ্যা? না, পূর্ণ সংখ্যা নয়। তো এরা পূর্ণ সংখ্যা কোনগুলো? দেখো এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা কি রুট আছে? পূর্ণ সংখ্যার মধ্যে রুট নেই, মানে এরা কেউই পূর্ণ সংখ্যা নয়। তাহলে তুমি p/q আকারে প্রকাশ করলে কিন্তু সেটা পূর্ণ সংখ্যা হলো না, মানে কিন্তু সেটা মূলদ সংখ্যাও হবে না। বোঝা গেল? তাহলে রুট কিছু আসা মানে সেগুলো কিন্তু মূলদ সংখ্যা নয়। এইবারে আমি অমূলদ সংখ্যায় যাব। যারা মূলদ নয় তারা অমূলদ, অর্থাৎ যাদের p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা, তাহলে সেটাকে বলবো অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। তার মধ্যে কে আছে? √2 √3 যা কিছু পাই ই, এই টার্মের সঙ্গে তোমরা পরিচিতি করবে। 0.12356 ... কন্টিনিউ যে নাম্বারগুলো শেষ হচ্ছে না, সেগুলো কিন্তু যাদের শেষ হচ্ছে না তারাই কিন্তু মূলদ সংখ্যা। এইটুকু ক্লিয়ার হয়ে গেছে? তোমরা দেখো, যার কোনো সমস্যা থাকবে তোমরা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করতে পারো, তাহলে আমি তাদের সেই অ্যান্সারগুলো দিয়ে দেব, ঠিক আছে। নেক্সট দেখো, চলো দেখা যাক আরও কিছু সংখ্যার সঙ্গে আমরা পরিচয় করব। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে লেখা আছে, একটা একটা করে আমি বলবো। জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে যেটা 2 দ্বারা বিভাজ্য যে সংখ্যা, সেটাকে আমরা বলবো জোড় সংখ্যা। অর্থাৎ কোনো সংখ্যার শেষ অঙ্কটা যদি 2 থাকে, তাহলে বা 2-এর গুণিতক থাকে, তাহলে সেই সংখ্যাটাকে বলবো জোড় সংখ্যা। বোঝাতে পেরেছি? অর্থাৎ যে কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা যায়, কোনো না ভাগশেষ থাকে, অর্থাৎ যদি ভাগ মিলে যায়, তাহলে তাকে আমরা বলবো জোড় সংখ্যা। যেমন উদাহরণ দিই, 2 4 6, বা যে কোনো বড় সংখ্যা, ধরো 5 2 6 9 2, সে সংখ্যাটা জোড় সংখ্যা। বা এখানে যদি 6 থাকতো, বা 8 থাকতো, বা 4 থাকতো, বা 0 থাকতো, তাহলে সেই সংখ্যাটাকে বলবো আমরা জোড় সংখ্যা। ক্লিয়ার? এবারে যাব বিজোড় সংখ্যাতে, অর্থাৎ অড নাম্বার হলো। তাহলে 1 নম্বরটা হয়ে গেল
2-এ আসছি, বিজোড় সংখ্যা বা অড নাম্বার। অড নাম্বার কাকে বলবো? যে সংখ্যাগুলো 2-এর গুণিতক নয়, অর্থাৎ যে সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে না, একটা ভাগশেষ থাকবে, তাকে আমরা বলবো বিজোড় সংখ্যা বা অড নাম্বার। তো সেগুলো কী কী হতে পারে? 3, 5, 7, অর্থাৎ যদি কোনো বড় ডিজিটের নাম্বার হয়, ধরো 3, 2, 5, 9, 0, 1, লাস্ট ডিজিটটা 1, মানে বিজোড় সংখ্যা। তো লাস্ট ডিজিটটা 2 দিয়ে কি ভাগ করলে যাবে? তাহলে এটাকে বলবো, টোটালটাকে বলবো বিজোড় সংখ্যা। বোঝা গেল? শুধু শেষ অঙ্কের দিকে তাকালেই আমাদের হবে। হলো, এবারে আমরা আসব মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, এটা কিন্তু খুব ভালো করে জেনে রাখবে। কি? যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, বাকি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সংখ্যাকে বলবো মৌলিক সংখ্যা। আবারও বলছি, অন্যভাবে বলছি, যে সংখ্যার উৎপাদকের সংখ্যা শুধু দুটো, 1 এবং সেই সংখ্যাটা নিজেই, তখন তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে তুমি আরেকটা জিনিস শিখে রাখলে, মৌলিক সংখ্যা আমরা ছোটোবেলা থেকেই শিখেছি যে যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, তাকে মৌলিক সংখ্যা বলে। আরেকটা আমি তোমাকে অন্যভাবে বললাম যে যদি কোনো সংখ্যার উৎপাদক সংখ্যার 1 এবং সেই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা না হয়, তখন তাকে আমি বলবো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তাহলে প্রথমে সবথেকে ছোট জোড় মৌলিক সংখ্যা কি বলতো? 2, 2, 3, 5, 7, হ্যাঁ, তো 11, এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। বোঝা গেল? এবার আমরা চলে যাব কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা মানে 1 এবং সেই সংখ্যাটা ছাড়াও আরও অন্তত কমপক্ষে একটা সংখ্যা থাকবে যেটা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, তাকে কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা বলা হয়। তার মধ্যে তুমি আরেকটা অন্যভাবে বলছি যে কোনো একটা সংখ্যার 1 এবং সেই সংখ্যাটা ছাড়াও আরও একটা উৎপাদক কমপক্ষে থাকবে, তাকে যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার বলা হয়। অর্থাৎ তার কমপক্ষে 3টি উৎপাদক থাকবে, ঠিক আছে, তাকে আমি যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার বলবো। তার মধ্যে কে? প্রথমে দেখো 4, 6, 8, 9, 10, এগুলো কম্পোজিট নাম্বার। ওকে, এবারে পারফেক্ট নাম্বার, পারফেক্ট নিখুঁত সংখ্যা, নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার। অনেকেই এই টার্মের সঙ্গে আমরা পরিচয় নয়। পারফেক্ট নাম্বার বা নিখুঁত সংখ্যা কি? এই সংখ্যাটা হচ্ছে, ধরো একটা সংখ্যা নিলাম 6, প্রথমে সেই সংখ্যাটার উৎপাদক আমরা বের করব। 6-এর উৎপাদক বের করতে গেলে একদম ছোটোবেলায় ফিরে যাব, 2, 3, তাহলে 6-এর উৎপাদক কি কি? 1, 2, 3, 6, এটা 6-এর উৎপাদক। এবার বলা হচ্ছে যে সংখ্যার উৎপাদকগুলোর মধ্যে থেকে সেই সংখ্যাটা বাদ দিয়ে বাকি যে উৎপাদকগুলো আছে তাদের যোগফল যদি সেই মূল সংখ্যাটা হয়, তখন সেই সংখ্যাটাকে বলা হবে পারফেক্ট নাম্বার বা নিখুঁত সংখ্যা। বোঝা গেছে না বোঝা যায়নি? আবার বলছি, দেখো, কোনো একটা সংখ্যার যতগুলো উৎপাদক নির্ণয় করা যায় তার থেকে যদি সেই সংখ্যাটাকে বাদ দিয়ে বাকি যে উৎপাদকগুলো আছে সেগুলোর যোগফল যদি সেই সংখ্যাটা নিজেই হয়, তাহলে সেই সংখ্যাটাকে বলবো পারফেক্ট নাম্বার বা নিখুঁত সংখ্যা। তুমি বোর্ডে লেখা আছে, দেখতেই পাচ্ছ, আমার আছে 6-এর উৎপাদক 1, 2, 3, 6। আমি বলেছি সেই সংখ্যাটা বাদ দেব, দিয়ে বাকি যে সংখ্যাগুলো থাকবে, তাহলে কে কে আছে? 1, 2, 3, এদের যোগফল দেখো 6। তাহলে মূল সংখ্যাটা এই 6 এসে গেছে, তাহলে 6টাকে বলবো একটা পারফেক্ট নাম্বার বা নিখুঁত সংখ্যা। আর একটা বলবো 28, 28টাকে ভাঙাও তোমরা, তাহলে 2, 14, 2, 7 আর 2, তাহলে 28-এর উৎপাদক কি কি হবে? 1, 2, 4, 7, 14
28। ওকে, আমি বলেছি উৎপাদকের মধ্যে থেকে তোমাদের সেই সংখ্যাটাকে বাদ দিতে হবে, তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। ওকে, বোঝা যাচ্ছে? তাহলে 28টাকে বাদ দিয়ে দিলাম। এবারে বাকি যে অঙ্কগুলো আছে তাদের আমি যোগ করছি। কোনগুলো? 1 2 4 7 14, তো যোগ করলে দেখো এটা 28। ওকে, তাহলে এইটাকে বলবো 28ও আর একটা পারফেক্ট নাম্বারের উদাহরণ। তাহলে 28ও আর একটা, তাহলে কী কী পেলে? 6 এবং 28। আর 3 অঙ্কের আরও একটা পারফেক্ট নাম্বার আছে, সেইটাকে আমরা সেই সংখ্যাটা আর একটা পারফেক্ট নাম্বার আছে 496। 3 অঙ্কের 496, এটাও পারফেক্ট নাম্বার। ওকে, এইবারে আমরা চলে যাব এরপরে আরও একটা জায়গায় আমরা যাব। এরপরে আমরা যাব পরস্পর মৌলিক সংখ্যা। ওকে, দেখো পারফেক্ট নাম্বারের উদাহরণগুলো আমি পরপর লিখে দিলাম, এটা খেয়াল রেখো। এবারে যাব পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা মানে যে দুটো সংখ্যা তাদের গসাগু এক, অর্থাৎ তুমি তাদের কোনো কমন উৎপাদক পেলে না বা সাধারণ উৎপাদক পেলে না, তাকে বলবো আমরা পরস্পর মৌলিক। কিন্তু তার জন্য দুটো সংখ্যাকে যে মৌলিক হতে হবে এমন কোনো কথা নেই, শুধু দুটো সংখ্যার মধ্যে কোনো সাধারণ উৎপাদক অর্থাৎ গসাগু এক হবে, হ্যাঁ, উৎপাদক থাকবে না। যেমন ধরো তোমার 9 আর 11, 9টা কিন্তু যৌগিক সংখ্যা, ঠিক আছে, 11টা মৌলিক সংখ্যা, কিন্তু এরা পরস্পর মৌলিক, এদের মধ্যে কোনো কমন কিছু নেই, কমন সংখ্যা নেই, অর্থাৎ সাধারণ উৎপাদক বা কমন ফ্যাক্টর নেই। সেই জন্য এগুলোকে বলা হয় কো প্রাইম বা রিলেটিভ প্রাইম অর পরস্পর মৌলিক সংখ্যা। সেগুলো হতে পারে, আবার দুটো মৌলিক সংখ্যাও হতে পারে, ধরো 5 7, একটাও হতে পারে, ঠিক আছে। কিন্তু যে এরা পরস্পর মৌলিক হতে গেলে যে ডিজিটগুলো আছে তাদের যে মৌলিক হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বোঝাতে পেরেছি? এবারে টুইন প্রাইম। টুইন প্রাইমটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, আমরা অনেকেই এই টার্মের সঙ্গে পরিচয় হয়নি এখনও আমার মনে হয়। টুইন প্রাইম হচ্ছে এমন দুটো মৌলিক সংখ্যা হতে হবে যাদের ডিফারেন্স অর্থাৎ পার্থক্য 2। কি বললাম? দুটো মৌলিক সংখ্যা এমন হতে হবে যাদের পার্থক্য 2, তাদেরকে বলবো টুইন প্রাইমস। মানে অবশ্যই 2 3, 3 5, 5 7, 7 9 হবে না, কারণ 7 ও 9-এর মধ্যে পার্থক্য 2। কিন্তু আমি বলেছি দুটো মৌলিক সংখ্যা হতে হবে, মানে 9টা কিন্তু মৌলিক সংখ্যা নয়। বোঝা গেছে? তো তোমার এখানে মৌলিক সংখ্যা 2 3 মৌলিক, 3 5 মৌলিক, 5 7 মৌলিক, এবং এদের পার্থক্য অর্থাৎ বিয়োগফল কিন্তু 2। সেই জন্য একে বলা হয় টুইন প্রাইমস নাম্বার। ওকে, আমরা নেক্সট এবারে যাব একটু বিভাজ্যতা, মানে কোন সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, এগুলো কি করে শিখব, একটু ওই পোর্শনটা দেখে নেব। ওকে, চলো দেখা যাক। তো শুরু করা যাক বিভাজ্যতার পরীক্ষা। 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য কি করে তুমি বুঝবে? সোজা গল্প, জোড় সংখ্যা। শেষ আমরা জোড় সংখ্যায় কি বলেছিলাম, যে যেটা 2 দ্বারা বিভাজ্য, হ্যাঁ, তাকে জোড় সংখ্যা বলবো। তার একটা টেকনিক বলেছিলাম যে শেষ অঙ্কটা যদি 2-এর গুণিতক থাকে, 2 4 6 8 অথবা 0, তাকে আমরা জোড় সংখ্যা বলবো। তাহলে 2 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা দেখতে গেলে তার শেষ অঙ্কটা দেখব, যদি 2 4 6 8 অথবা 0 থাকে, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। যেমন ধরো 2 5 6 9 1 0, এটা 2 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, আবার দেখা গেল 5 2 5 8 7 9 8, তাহলে শেষ অঙ্কটা দেখো
জোড় সংখ্যা অথবা শূন্য আছে, তাহলে সেই সংখ্যাটাকে অবশ্যই জোড় সংখ্যা বলবো এবং সেটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। ওকে, এবারে আমি 3 দ্বারা বিভাজ্যতা চেক করছি। 3 দ্বারা বিভাজ্যতা, 3 দ্বারা বিভাজ্য আছে, তাকে কি করে চেক করব? শুধু তুমি যে সংখ্যাটা থাকবে তার অঙ্কগুলো যোগ করে দেবে, দিয়ে যোগ করার পরে সেই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। যেমন ধরো তোমার আছে 2105119, এটা 3 দ্বারা বিভাজ্য। তোমার পরীক্ষা হলে সবগুলো পরীক্ষা মানে ভাগ করা পসিবল নয়, তুমি কী করবে, টুক করে এদেরকে যোগ করে দিলে, হ্যাঁ যোগ করে দাও, দিলে কত হচ্ছে দেখো তো, 9 একে 10, 5 এ 15, 16, 17, 18, এই 18 যদি হয় দেখো তো, 10, 15, 16, 17, 18, তো 18 মানে সেটা 3 দ্বারা বিভাজ্য, মানে অবশ্যই এই সংখ্যাটা মানে 210519 এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। বোঝা গেছে? একইভাবে তোমাদের একসঙ্গে বলে দিই, 3 যদি হয় 3-এর সেম নিয়মটা 9 দ্বারা বিভাজ্যটাও একদম সেম টেকনিক। হ্যাঁ, সেটা কীরকম হবে, ধরো কোনো একটা সংখ্যা যদি যোগফলটা মানে যে সংখ্যাগুলো থাকবে, হ্যাঁ যে কোনো সংখ্যা, একটা বড় ডিজিটের সংখ্যা দেওয়া থাকলো 10 অঙ্কের, তাহলে তার অঙ্কগুলো যোগ করব, করে সেটা 9 দিয়ে ভাগ করে দেখব, যদি 9 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে অবশ্যই মূল সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য। যেমন একটা অঙ্ক দেখো তোমার, ধরো এইরকমই অঙ্ক, এই অঙ্কটাই বলছি 210519, তুমি এদের অঙ্কগুলো যোগ করলে কত, যোগফল কত পেলে, 18 পেলে। 18টাকে 9 দিয়ে ভাগ করা যাবে, মানে এই সংখ্যাটাকেও ভাগ করলে 9 দ্বারা ভাগ করা যাবে বা 9 দ্বারা বিভাজ্য। বোঝা গেছে? এবার আমি চলে যাব 3-এর পরে 4-এ। ভালো করে একটা জিনিস দেখো, তুমি 2-এর বেলাতে কি দেখেছিলে? 2-এর দেখেছিলে শেষ অঙ্কটা, জাস্ট শেষ অঙ্কটা 2 দ্বারা বিভাজ্য কিনা। ওকে, এইবারে 4-এর ক্ষেত্রে দেখব শেষ দুটো অঙ্ক 2 দ্বারা বিভাজ্য কিনা, না সরি 4 দ্বারা বিভাজ্য কিনা। ধরো একটা সংখ্যা নেওয়া হয়েছে তোমার 1296521 এইরকম একটা সংখ্যা দিয়ে বলেছে যে এটা কি 4 দ্বারা বিভাজ্য বলে, তোমার অনেকগুলো অপশান আছে, তুমি দেখলে কোনো একটা সংখ্যার 2 অঙ্ক শেষে 12 আছে। 12 মানে আমি বললাম শেষ দুটো অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে গোটা সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য, তাহলে এটা 12 আছে, 4 3 12, 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, মানে গোটা সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। ওকে, এবার দেখো 2 বললাম শেষ অঙ্কটা, এটা শেষ অঙ্কটা, তাই না, এটার শেষ দুটি অঙ্ক 4 দ্বারা। এবারে চলে যাব 6 9 8 দ্বারা বিভাজ্য। কি করে বুঝবো? যে কোনো সংখ্যার শেষ 3টে অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ তুমি যে কোনো একটা সংখ্যা নাও, ধরো এইরকম 5260 হ্যাঁ 920009, ঠিক আছে, এই রকম একটা অঙ্ক আছে। তুমি বলবে স্যার তো বলেছিল যে এই 3টে অঙ্ক, শেষ 3টি অঙ্ক, এখানে লিখে রাখবে শেষ 3টি, এখান থেকে এটা কি আসবে, শেষ 3টি সংখ্যা। দেখো তো 3টে শূন্য আছে, তো এটা 8 দিয়ে ভাগ করলে মিলে যাবে, মানে এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। আর একটা সংখ্যা নিই, হ্যাঁ ধরো এরকম আছে 79210 হ্যাঁ 2032। ভালো করে দেখো শেষ 3টে অঙ্ক, দেখো এই শেষ 3টে অঙ্ক, এই 3টে দিয়ে মানে 032, তুমি 32কে 8 দিয়ে ভাগ করো, দেখবে 4 8 32, ঠিক আছে, মানে অবশ্যই এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। ওকে, বোঝাতে পেরেছি? এইবারে একদম চলে যাও 16 দ্বারা বিভাজ্য কে বলছে। 16 দ্বারা বিভাজ্য সংখ্যাটা কি হবে, কি করে দেখবে? শেষ 4টে অঙ্ক, কোনো একটা সংখ্যার শেষ 4টে অঙ্ক যদি 16 দ্বারা বিভাজ্য হয় তাহলে গোটা সংখ্যা অর্থাৎ মূল সংখ্যাটাও 16 দ্বারা বিভাজ্য হবে। তাও কীরকম, ধরো একটা সংখ্যা তুমি নিচ্ছ, ধরো এইরকম
9210560000। ঠিক আছে, এইরকম একটা সংখ্যা নিলে তাহলে আমি কি বললাম যে চারটে অঙ্ক, এই চারটে অঙ্ক কি চারটে শূন্য আছে, সেটা 16 দ্বারা বিভাজ্য, অবশ্যই বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও 16 দ্বারা বিভাজ্য। ওকে, এবার আমি একটা সংখ্যা নিয়ে দেখছি কি করব। ধরো 102569048 আছে। তাহলে শেষ চারটে ডিজিট মানে এখান থেকে এইটা নাও, দেখো 0048 আছে। তাহলে ওটাকে তুমি যদি 16 দিয়ে ভাগ করলে, এই 48টাকে ভাগ করলে তো 16 দিয়ে মিলে যাবে। হ্যাঁ, 3 × 48 মিলে যাচ্ছে, মানে এই সংখ্যাটাও কিন্তু 16 দ্বারা বিভাজ্য। তাহলে তুমি একটা সিরিজ মেনটেন করে দেখো, এটা কি শেষ একটি অঙ্ক 2 দ্বারা বিভাজ্য হলো, সেটা 2 দ্বারা বিভাজ্য। 4-এর ক্ষেত্রে শেষ 2টো, 8-এর ক্ষেত্রে শেষ 3টে, আর 16-র ক্ষেত্রে শেষ 4টি সংখ্যা দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেটা 16 দ্বারা বিভাজ্য হবে। এইটুকু বোঝা গেছে? সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো? বোর্ডের দিকে ভালো করে দেখে নাও, তারপরে আমি বাকিগুলোকে বলবো। এবারে দেখো, তোমাদের দেখা আছে, দেখছো 2 হয়েছে, 3, 4, 5টা বাদ গেছে, 5টা বাদ যাচ্ছে, তাই না? 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা বিভাজ্যটা কি করবে? 5 দ্বারা বিভাজ্য হতে গেলে শেষ অঙ্কটা 5 অথবা 0 থাকবে। শেষ অঙ্কটা সে যত বড়ই ডিজিটের সংখ্যা হোক, শেষ অঙ্কটা শুধু 5 অথবা 0 থাকবে, তাহলে অবশ্যই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। ওকে, ক্লিয়ার? এবারে আমি যাব 6 দ্বারা বিভাজ্য। 5-এর পর কি আসছে? 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য কোনো একটা সংখ্যা যদি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অঙ্কটা 6 দ্বারা বিভাজ্য। কি দ্বারা? 2 এবং 3 দ্বারা বিভাজ্য। তোমার একটা বড় সংখ্যা দিয়েছে, দিয়ে বলছে চেক করো কোনটা 6 দ্বারা বিভাজ্য। তুমি শুধু প্রথমেই ক্যালকুলেশন করবে যে শেষ অঙ্কটা কার জোর। তাহলে যার শেষ অঙ্কটা জোর, মানে শেষ অঙ্কটা জোর সংখ্যা আছে, সে অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। এবার নেক্সটটা ট্রাই করবে 3 দ্বারা, কি সব কটা অঙ্ক যোগ করে নেবে, নিয়ে যত সংখ্যাটা, যে সংখ্যাটা পাবো সেটা 3 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি মানে অর্থাৎ মূল সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, তখনই সেটা 6 দ্বারা বিভাজ্য। এইবারে আসছি আমি 7 দ্বারা বিভাজ্য। 7 আর 13-র নিয়মটা কিন্তু এক, দ্বারা বিভাজ্যতা একসঙ্গে, ওই জন্য লিখে দিচ্ছি 7 এবং 13। আমি প্রথমে একটা সংখ্যা নিচ্ছি, দেখো কীরকম একটা সংখ্যা, 4 5 3 7 792। কি সংখ্যাটা নিলাম? 4 5 3 7 792। নিয়মটা হচ্ছে তুমি ডান দিক থেকে, অর্থাৎ আমার এটা ডান হাত, ডান দিক থেকে 3 ঘর করে ভাগ করে নেবে, 3 ঘর করে। তাহলে 1 2 3 ভাগ, আবার 1 2 3 ভাগ, এটা বাকি পড়ে আসে। এবারে কি করবে? কাউন্ট করবে 1 2 3। ওকে, এইবারে কি করা হচ্ছে? জোড় স্থানগুলো যোগ করবে আর বিজোড় স্থানগুলো যোগ করবে। আরে বিজোড় স্থান কোনগুলো? 1 3 বিজোড় স্থান, তাহলে 1 আর 3 যোগ করো, অর্থাৎ 792 যোগ 4 দিয়ে বিজোড় স্থানটাও যোগ করবে। বিজোড় স্থান তোমার তো একটা আছে, আর কার সঙ্গে যোগ করবে? কেউ নেই, তাই করে সেটা বিয়োগ করে দেবে। কি বললাম? আবার প্রথম থেকে বলি, যে সংখ্যাটা দিয়েছে সেটার ডান দিক থেকে 3 ঘর করে ভাগ করে নেবে, অর্থাৎ দাগ টেনে নিলে। এবারে 1 2 3 করে কাউন্ট করবে। এবারে তুমি বিজোড় স্থানগুলো যোগ করবে আর জোড় স্থানগুলো যোগ করবে, করার পরে তাদের বিয়োগ ফলটা নেবে। সেই বিয়োগ ফলটা যদি 7 এবং 13 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই বড় সংখ্যাটা 7 এবং 13 দ্বারা বিভাজ্য। ওকে, কী রকম ক্যালকুলেশন কত হচ্ছে দেখো, 796 - 537। ওকে, তাহলে 952। দেখো তো, এটা 7 দিয়ে 3 7 21, 7 7 49। এই সংখ্যাটা দেখো 7 দিয়ে বিভাজ্য। ওকে, অর্থাৎ এই সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য। বোঝা গেছে? ওকে, এইবারে 13-র ক্ষেত্রেও কিন্তু সেম নিয়ম। এটা
দেখো তো এটা 13 দিয়ে ভাগ করে যাচ্ছে কি না, সেটা খেয়াল করো। আমি আর একটা অঙ্ক দিই, যদি এটা 13 দিয়ে ভাগ যায় তাহলে অবশ্যই সংখ্যাটা 13 দিয়ে ভাগ যাবে, আর যদি এটা 13 দিয়ে ভাগ না যায় তাহলে এটাও 13 দিয়ে ভাগ করলে মিলবে না। ওকে, এবার আর একটা সংখ্যা নিচ্ছি। দেখো তোমার বলেছে 5 7 9 4 8 8। তুমি কি কাজ করলে, 3টে করে ভাগ করে নিচ্ছ প্রথমে। তো ডান দিক থেকে 3 ঘর, 1 2 3 এই, আর 1 2 3 দুটো ওই আছে, তাহলে আর কিচ্ছু নেই। জোর সংখ্যা বিজোড় সংখ্যা লেখো 1 2, জোরকে 2 আর বিজোড়কে 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ যে কোনো, কেউ জোড় স্থান থেকে বিজোড় স্থান বিয়োগ করতে পারে, আর বিজোড় স্থান থেকে জোড় স্থান, একই, নেগেটিভ আসলে কোনো ম্যাটার নয়, সেটা শুধু ভাগ করে দেবে মূল সংখ্যাটা ভাগ যাচ্ছে কিনা। দেখো এটা 5 7 9 আর 4 8 8 একবারে বিয়োগ করে দিলাম, দিলে দেখো 1 9 1, তাহলে এটা কি 91 আসছে। এটা দেখো 7 দ্বারা অবিভাজ্য এবং 13 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাটা 7 এবং 13 দুটোই দ্বারা বিভাজ্য। বোঝা গেছে? খুব ভালো করে এই ফর্মটা মুখস্থ রাখবে যে বিজোড় স্থানের যোগফল এবং জোড় স্থান, অথবা জোড় স্থানের যোগফল এবং বিজোড় স্থানের যোগফলের বিয়োগফলটা যদি 7 এবং 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটা 7 ও 13 দ্বারা বিভাজ্য হবে। ওকে, নেক্সট দেখো, দেখো আমরা কি করলাম, 2 হলো 3 4 5 6 7 8 9 10টা হচ্ছে। এবার 10 দ্বারা বিভাজ্য কিচ্ছু নয়, শুধু শেষ সংখ্যাটা শূন্য দেখবে, শেষ অঙ্কটা যাই থাকবে শেষ অঙ্ক যদি শূন্য থাকে অবশ্যই সেটা 10 দ্বারা বিভাজ্য। ওকে, এবারে আমি চলে যাব 11 দ্বারা বিভাজ্য। এখানে আবার আর একটা টেকনিক শিখতে হবে। 11 দ্বারা বিভাজ্যতাটা কী করবে, তোমার একটা সংখ্যা দিল, ধরো 11 দ্বারা বিভাজ্য, তোমার সংখ্যাটা ধরো 2 9 4 3 5 4 1 7। কি আছে দেখো 2 9 4 3 5 4 1 7, এইরকম একটা সংখ্যা দিয়ে বলছে, সেটা 11 দ্বারা বিভাজ্য কিনা চেক করতে হবে। তো তুমি কি করবে, প্রথমে একটা করে ঘর বাদ দিয়ে কাউন্ট করো, মানে এই একটা ঘর বাদ দিয়ে আর একটা ঘর, দেখো যার মাথায় ঠেকছে আর একটা করে ঘর বাদ দিয়ে আরেকজনের মাথায় ঠেকাও, ঠিক আছে, আর একটা করে ঘর বাদ দিয়ে মাথায় ঠেকাও, দিয়ে আর একজন দেখো নেই, ফাঁকা, এই পর্যন্ত। যাদের মাথায় টাচ করে আছে তাদের যোগফল, তাহলে তাদের যোগ করো, যাদের মাথায় টাচ করে আছে কার কার, 9 3 4 7 দিয়ে বিয়োগ যাদের মাথায় টাচ করে নেই, অর্থাৎ কে কে, 2 4 5 2 4 5 আর 1, এটা যোগ করে নিতে হবে। নিয়ে দেখো এটা হচ্ছে 23 আর এটা হচ্ছে 12, তাই তো, হ্যাঁ 12, তো এটা ডিফারেন্স করলে 11। এটা 11 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যাটা কিন্তু মূল সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য। কোথায় বোঝা যাচ্ছে না, আমি আবার বলছি যে সংখ্যাটা নেবে তার একজন করে বাদ দিয়ে দিয়ে টাচ করে যাও। ওকে, এবারে যাদের মাথায় টাচ করেছে তাদের এক জায়গায় যোগ করো, আর যাদের টাচ করেনি তাদের একটা জায়গায় যোগ করো, করে তাদের বিয়োগফলটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেছে? অর্থাৎ কেউ আরেক রকমভাবে বলতে পারে, জোড় স্থানগুলো যোগ করে নাও, বিজোড় স্থানগুলো যোগ করে নাও, নিয়ে তাদের ডিফারেন্স করে দাও, দিয়ে যদি সেই বিয়োগফলটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য। আমার মনে হয় সেটা কঠিন হবে, এই ছন্দটা তোমাদের কাছে সহজ বলে মনে হতে পারে। তো আরেকটা অঙ্ক দেখো তোমরা, ধরো এই উদাহরণটা আছে 5 7 4 6 3 3 8 2 2। ওকে, তাহলে আমি কি বললাম যে একটা করে বাদ দিয়ে কাউন্ট করবো কীরকমভাবে, তাহলে এটার পরে এটা এই এটা এই এটা ফাঁকা। ওকে, তাহলে যোগ করো 7 + 6 + 8 + 2। ওকে, মাইনাস যার মাথায় টাচ করেনি 5 4 3 2। ওকে, দেখো এটা হচ্ছে 23, হ্যাঁ
23, হ্যাঁ 23 মাইনাস আছে 14 হবে, তো এটা বিয়োগ করলে 9 হচ্ছে। 9টা কি 11 দ্বারা বিভাজ্য? বিভাজ্য নয়, মানে এই সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য নয়। এইটুকু খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল তোমাদের, ঠিক আছে। এবার নেক্সটটা দেখো। হ্যাঁ দেখো 12 দ্বারা বিভাজ্যতাটা, তাহলে আমরা 11 পর্যন্ত শিখে গেছি, এবারে 12টা দেখব। 12 দ্বারা বিভাজ্য মানে সেই সংখ্যাটাকে অবশ্যই তুমি দেখে নেবে প্রথমে 3 দ্বারা বিভাজ্য কিনা এবং 4 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে 4 3 12 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, এটা একটা টেকনিক আছে, যদি এই সংখ্যাগুলোর গসাগু 1 হয় এবং তাদের গুণফল যদি মূল সংখ্যাটার হয় তাহলে তারা সেই সংখ্যাটা দ্বারা বিভাজ্য। হ্যাঁ, কেউ বললো না 2 আর 6 করবো না, হবে না, কারণ 2 আর 6-এর কমন সাধারণ উৎপাদক 2 হয়ে যাবে, তাহলে সেটা হবে না। তোমাদের কি করতে হবে, 3 আর 4 দিয়ে ভাগ করে দেখে নিতে হবে সেটা 3 আর 4 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। দুটোই দ্বারা ভাগ করে যদি মিলে যায় তাহলে সেটা অবশ্যই 12 দ্বারা বিভাজ্য। দেখো তোমাদের একটা টেকনিক বলে দিই, ধরো কোনো একটা সংখ্যা পি দ্বারা বিভাজ্য এবং কিউ দ্বারা বিভাজ্য, তাহলে তুমি সেটা অবশ্যই পি কিউ দ্বারা বিভাজ্য হবে, শিওর। পি দ্বারাও বিভাজ্য, কিউ দ্বারাও বিভাজ্য, তাহলে পি কিউ দ্বারা বিভাজ্য নাও হতে পারে। এর একটা উদাহরণ তোমাদের বলি, ধরো 36, ওকে। হ্যাঁ, তোমার এটা ধরো 4 দ্বারাও বিভাজ্য, ধরো 3 দ্বারাও বিভাজ্য এটা, আর এটা 12 দিয়েও বিভাজ্য, অর্থাৎ 36টাকে কি করে লেখা যায়, দাঁড়া দেখছি একটু। 4 আর 6, ঠিক 4 আর 6, তুমি দেখো 36টাকে 4 দ্বারা বিভাজ্য, আবার 6 দ্বারাও বিভাজ্য, ঠিক আছে। তাহলে 4 6 24 দ্বারা কি এটা বিভাজ্য? কোনো সংখ্যা আমি বললাম পি দ্বারা বিভাজ্য, কিউ দ্বারা বিভাজ্য, সেটা পি কিউ দ্বারা নাও বিভাজ্য হতে পারে, ঠিক আছে। কখন হতে পারে, তাহলে 4 আর 6 দ্বারা 36 বিভাজ্য, কিন্তু 4 6 24 দ্বারা কিন্তু 36 বিভাজ্য নয়। তার কারণটা হচ্ছে যে দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে তাদের অবশ্যই পরস্পর মৌলিক হতে হবে। বোঝা গেছে যে অবশ্যই দুজনের গুণফল অবশ্যই সেই সংখ্যাটা দ্বারা বিভাজ্য হবে যদি তারা পরস্পর মৌলিক হয়, ঠিক আছে। দেখো 3 আর 4 তাদের পরস্পর মৌলিক, তাই তাদের গুণফলটাও 12 দ্বারা বিভাজ্য হবে, বোঝা গেছে। কিন্তু সেক্ষেত্রে কেউ যদি 2 আর 6 নিয়ে করে সেটা কিন্তু হবে না, কারণ এটা পরস্পর মৌলিক নয়। বোঝাতে পেরেছি? চলো এইবারে আমরা যাব 12-র পর 13-ও আমাদের জানা আছে, 13 14। হ্যাঁ, 14টা কী করব, 14 দ্বারা বিভাজ্য, তুমি একদম সেম ম্যানার পরস্পর মৌলিক হতে হবে। কে কে আছে? 14টা হলে 2 আর 7, কোনো একটা সংখ্যা 2 এবং 7 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে সেটা অবশ্যই 14 দ্বারা বিভাজ্য। 15 দিয়ে বিভাজ্য, তাহলে 15 দিয়ে বিভাজ্য কি করে দেখবে, একদম সেই একই নিয়ম, 15 দ্বারা বিভাজ্য মানে 3 আর 5 দিয়ে কোনো সংখ্যা যদি বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 15 দ্বারা বিভাজ্য হবে। দেখো এরা কিন্তু অবশ্যই পরস্পর মৌলিক, অবশ্যই এরা পরস্পর মৌলিক, এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে। এবার আমরা 16 দ্বারা বিভাজ্য শিখে গেছি। হ্যাঁ, শেষ 4টে অঙ্ক 2 4 6 2 4 8 আর 16টা এক নিয়মে শিখে গেছি। এইবারে আমি যাব এই পর্যন্ত স্টপ দিয়ে আরেকটা দিকে যাব, যে তোমার 25 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা কি করে বুঝবে, 25, ওকে। তার 25 দ্বারা বিভাজ্য হতে গেলে তার শেষ অঙ্কটা কি হতে হবে, 2টো শূন্য হতে হবে বা 25 হতে হবে, যে কোনো একটা 2টো শূন্য অথবা শেষ দুটো অঙ্ক 25 হতে হবে, ঠিক আছে। আমরা এইটুকু শিখলাম টোটাল, মানে নাম্বার সিস্টেমের বেসিক কনসেপ্ট কিন্তু এখনও সবে 1/4, 4 ভাগের 1 ভাগ হয়েছে, এখনও কমপ্লিট হয়নি। তোমাদের এটার পরে সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, প্রথম পার্টটা আমি আজকের দিলাম, তোমরা দেখে নাও, যার যেখানে প্রবলেম হবে তারা আমার এসে কমেন্ট করতে পারো, অবশ্যই আমি তোমাদেরকে বলে দেব যে কোথায় কার কী সমস্যা, আর তারপর আমি ধিক ধিক করে আস্তে আস্তে করে এই পার্টটা খুব সুন্দর করে শেষ করে দেব। আশা করি তোমরা শেষ পর্যন্ত যদি এই পার্টগুলো লক্ষ্য করো, 4টে বা 5টা পার্ট হবে, সেই পার্টগুলো লক্ষ্য করলে অবশ্যই নাম্বার সিস্টেমে তোমাদের যে কনসেপ্টের বা ডাউট যেগুলো আছে সেগুলো ক্লিয়ারলি বুঝতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ওকে, বাই।